আয়সা ঈশানের গলা পেঁচিয়ে ধরলো। ঈশান আয়সাকে বিছানায় বসালো। আয়সা ঈশানের দিকে তাকিয়ে বলল, বলছো না কেন, বাহিরে কি করতে গিয়েছিলে? ঈশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বললাম, তোর খালাতো বোনকে চুমু খেতে গিয়েছিলাম। আয়সা নাক মুখ খিচে বন্ধ করে বলল, এই সরো আমার থেকে, সব সময় আজে বাজে কথা বলবে। রাগ করিস কেন? তোর খালাতো ভাই সাদতকে ইচ্ছে মতো মেরে এসেছি। কি? কিন্তু ওকে মারতে গিয়েছিলে কেন? তুই জানিস ও এই বাড়িতে কেন এসেছিল? ও এই বাড়িতে এসে খাবার টেবিলের পানির সাথে কবিরাজের দেওয়া পানি পড়া মিশিয়ে দিয়ে গিয়েছে, যাতে সেই পানি খেয়ে আমরা আলাদা হয়ে যাই। এই শুনে আয়সা অবাক না হয়ে পারল না, সাথে সাথে বলল, তুমি কি করে এসব বুঝলে? ঈশান হেসে বলল, এই বাড়িতে যে হিডেন ক্যামেরা আছে তোর ভাই সেটা জানে না, সেই হিডেন ক্যামেরার ফুটেজ দেখেই বুঝেছি। আয়সা তখন ভাবুক হয়ে বলল, আমরা তো এই পানি খেয়ে ফেলেছি, এখন কি করবে? ঈশান আয়সার কথা শুনে হেসে বলল, কিচ্ছু হবে না, আল্লাহর উপরে বিশ্বাস রাখ। ঈশান আয়সার পাশ থেকে উঠে ল্যাম্প টেবিলের ড্রয়ার খুলে একটা রিং বক্স বের করলো। এই রিংটা ঈশান আয়সাকে যেদিন বিয়ে করেছিল সেদিন পরাতে চেয়েছিল, সেই রিংটা আজ পরাবে। ঈশান আয়সার পাশে বসে রিংটা পরিয়ে দিল। আয়সা হাতের রিংটা ঈশানকে দেখিয়ে বলল, দেখো ভাইয়া কেমন বানিয়েছে। ঈশান দাঁত এলিয়ে হেসে বলল, সুন্দর বানিয়েছে, কিন্তু তোর মুখে ভাইয়া শব্দটা মানায়নি। আয়সা মাথা নত করে মুখ টিপে হাসলো। ঈশান আলতো হাতে আয়সার থুতনি উঠিয়ে বলল, বউ একটা চুমু খাই। বেশি না, একটাই খাবো, খেতে দিবি? এই বলে ঈশান এক সেকেন্ডও দেরি করলো না, সাথে সাথে আয়সার ঠোঁটে চুমু খেয়ে বলল। এরপরে আয়সার মুখপানে তাকালো। আয়সার গালটা লজ্জায় লাল হয়ে গিয়েছে। এর সাথে সাথে ঈশান আয়সার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। আয়সা খানিকটা কেঁপে উঠে ঈশানের শার্ট খামচে ধরলো। ঈশান আয়সার কোমর ধরে নিচের আরো কাছে আনলো। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। ঈশান আয়সার শাড়ি ভেদ করে পেটে হাত রাখলো। আয়সা ঈশানের স্পর্শে কেঁপে উঠে শার্ট আরো শক্ত করে খামচে ধরলো। ঈশান আয়সার ঠোঁট থেকে নিচের ঠোঁট ছাড়িয়ে ঘাড়ে মুখ ডুবালো। এরপরে আয়সার পেটে থেকে হাত উঠিয়ে শাড়িতে হাত রাখলো। আস্তে আস্তে শাড়ির পিন খুলে ফেললো। ঈশান আয়সার মুখপানে তাকালো। আয়সার লজ্জামাখা মুখটা ঈশানের কাছে অসম্ভব সুন্দর লাগছে। ঈশান আয়সার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলল, আমার ছোট্ট জীবনের শ্রেষ্ঠ অধ্যায় তুই। আমার ভালোবাসা তোর মাঝেই সীমাবদ্ধ হোক, আমার হৃদয়ে থাকা সব ভালোবাসা তোর হোক, আর তোর হৃদয়ে থাকা সব ভালোবাসা আমার হোক। রাত 3টের সময় আদনানের ফোন বেজে উঠলো। বারবার ফোনের রিংটনের শব্দে আদনানের ঘুম ভেঙে গেল। আদনান রেগে ফোনটা হাতে নিয়ে দেখলো সাদতের ফোন। আদনান বিড়বিড় করে বলে উঠলো, শালাই রাতের বেলায় ঘুমাতেও দিবে না। আদনান কল রিসিভ করে বলল, কি রে তুই এই রাতের বেলা ফোন দিয়েছিস কেন? ঘুমাতেও কি দিবি না? সাদত দাঁত কিরমির করে বলে উঠলো, আমি এদিকে মার খেয়ে বসে আছি আর তুই ওদিকে শান্তির ঘুম ঘুমাচ্ছিস। আদনান কপালে ভাঁজ ফেলে বলে উঠলো, কি বলছিস মার খেয়ে বসে আছিস মানে? তোকে এত রাতে কে মারলো? বিয়েও তো করিসনি যে বউ মারবে, তাহলে মারলো কে? সাদত তপ্তশ্বাস ফেলে বলল, শান। আদনান অবাকতর কণ্ঠে বলল, শান? কিন্তু কেন? ওকে কিছু বলছিলি নাকি? ওকে কিছু বলেছিলি কি? না, তাহলে তোকে মারলো কেন? পানি যে মিশিয়ে এসেছিলাম সেইটা নাকি শান দেখেছে। কি করে দেখলো? তুই তো বললি কেউ দেখেনি। শান বলল যে ওদের ড্রয়িং রুমে নাকি সিসি ক্যামেরা আছে, সেটার ফুটেজ দেখেই আমার বাড়িতে এসেছে 11টার দিকে। এরপরে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইচ্ছে মতো মেরে গিয়েছে। তোকে মেরে গেল, আন্টি কিছু বলেনি? আম্মু জানে না, না হলে আম্মু আমাকে মারতো, আম্মু এগুলো অ্যালাউ করবে না। আদনান সাদতকে খোঁচা মেরে বলল, ওদের বাড়িতে এতদিন ছিলি তবুও একটা ক্যামেরার কথা জানতে পারিসনি? সাদত রাগে দাঁত চেপে বলে উঠলো, শালা হিডেন ক্যামেরা ছিল তাই চোখে পড়েনি। আদনান বলল, তাহলে এই কবিরাজের প্ল্যানটাও জলে গেল, সাথে টাকাগুলো, তাহলে এখন কি করবি? সাদত গম্ভীর হয়ে বলল, কালকে বিকেলে আমার বাড়িতে আয়, তারপর বলছি। ঠিক আছে। সাদত ফোন কেটে দিয়ে শুয়ে পড়লো। ভোরের দিকে সাদতের ফোনে কল এলো। একটু আগেই ঘুমিয়েছিল। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার কারণে সাদত রেগে গেল। মনে করেছে আদনান কল দিয়েছে, তাই কলটা রিসিভ করে বলে উঠলো, এই আদনানের বাচ্চা, ভোরবেলা কল দিয়েছিস কেন? তোকে রাতে বললাম না বিকেলে আমার বাড়িতে আসতে, এরপর কথা বলবো? তোকে তো ভোরবেলা আসতে বলিনি। ফোনের ওপাশে থেকে ঈশানের কণ্ঠ ভেসে এলো, আমি শান বলছি। সাদত চট করে বসে বলল, কেন কল দিয়েছেন? ঈশান তার ছেলের হাসি দিয়ে বলে উঠলো, তুই আমাদের আলাদা করতে পানি পড়া দিয়েছিলে, তোকে বলে এসেছিলাম যে বাসর করে কল দিয়ে জানাবো, তাই তোকে জানালাম। এই শুনে সাদতের মনটা খারাপ হয়ে গেল। চুপ হয়ে রইল। ঈশান ওপাশ থেকে বলে উঠলো, আদনানও কি তোর সাথে আছে নাকি রে? সাদত না বোঝার ভান করে বলে উঠলো, আদনান কেন আমার সাথে থাকবে? ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। ঈশান তপ্তশ্বাস ফেলে বলে উঠলো, তাহলে একটু আগে যে আদনানের কথা বললি? সাদত হেসে বলে উঠলো, ঘুমের ঘুরে ভুলভাল বলেছি হয়তো। ওহ, তাহলে রাখছি, ঘুমা। ঈশান ফোন কেটে দিয়ে আয়সার দিকে তাকালো। তার বুকের উপরে বাচ্চাদের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঈশান আয়সার মুখের দিকে তাকিয়ে রইল। এরপরে আয়সার ভেজা চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলো সাদতের কথা। সাদতের মুখে আদনানের নাম শুনে বেশ চিন্তায় পড়ে গেল। ঈশানের মনে হচ্ছে আদনান ও সাদত দুজনে মিলে এগুলো করছে, আর আজকে দুজনে কথা বলে কিছু একটা করার চেষ্টা করবে। কিছুক্ষণ পরে আয়সা পিটপিট করে চোখ খুলল। ঈশানের চোখে চোখ পড়তেই কেমন একটা লজ্জা পেয়ে গেল। সাথে সাথে ঈশানের বুকে মুখ
লুকালো। ঈশান মুচকি হেসে বলল, লজ্জা পাচ্ছিস? আয়সা মাথা নাড়িয়ে না বোঝালো। ঈশান এতে মুচকি হাসলো। আয়সা ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। ঈশান আয়সার হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস? আয়সা বলল, মা মনে হয় একা একা রান্না করছে, আমি একটু মায়ের কাছে যাব। ঈশান আয়সার হাত ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে যা। বিকেলে ফাইজা এলো বাড়িতে। মাহমুদা চৌধুরী আর আয়সা ড্রয়িং রুমেই বসেছিলেন। মাহমুদা চৌধুরী ফাইজাকে একা আসতে দেখে বলে উঠলেন, কি রে ফাইজা, একা এলি? জামাই কই? ফাইজা গম্ভীর কণ্ঠে বলল, আসেনি, কাজ রয়েছে। আয়সা ফাইজাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, আপু ভালো আছো? ফাইজা মুখ ঘুরিয়ে বলে উঠল, হ্যাঁ ভালো আছি। এই বলে ফাইজা হন হন করে উপরে চলে গেল। এতে আয়সার একটু মন খারাপ হলো, তবুও কিছু মনে না করে মায়ের কাছে গিয়ে বসলো। মাহমুদা চৌধুরী স্পষ্ট বুঝতে পেরেছেন ফাইজা কেন আয়সার সাথে এমন করে কথা বলে চলে গেল। ঈশান অফিসে নিচের কেবিনে বসে অনেকক্ষণ ধরে সাধু তার আদনানকে নিয়ে ভাবছে। অনেক চিন্তার পরে ঈশান আসাদ মির্জাকে কল দিলেন। আসাদ মির্জা কল রিসিভ করতেই ঈশান সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো শান? ভালো আছি আঙ্কেল। ভালো মন্দ কথা বলার পরে ঈশান বলে উঠল, আঙ্কেল আপনাকে কিছু বলতে চাই। আসলে আমি আপনাকে এই বিষয়টা নিয়ে কল দিতাম না, কিন্তু আপনার ছেলে যা শুরু করেছে দিতেই হলো। আসাদ মির্জা হালকা হেসে বলে উঠলেন, কি বলবে বলো? আঙ্কেল আপনি তো জানেনই আমি আয়সাকে বিয়ে করেছি। এখন আদনান সাদতের সাথে মিলে আমার পিছনে লেগেছে। এখন আয়সা যে ওদের কারো হবে না এটা ওরা বুঝতেই পারছে না। এটাই আপনাকে জানালাম, আপনি আদনানকে সামলান, না হলে এভাবে চলতে থাকলে আমি ওদেরকে পুলিশে দিতে দুবার ভাববো না, এতে আরো সম্পর্ক নষ্ট হবে। আসাদ মির্জা ওপাশ থেকে ঠান্ডা স্বরে বললেন, শান তুমি চিন্তা করো না, আমি আদনানকে বোঝাবো। রাতে ফাইজা নিচে ড্রয়িং রুমে এসে তার মায়ের পাশে বসলো। পাশে আয়সা বসে আছে, কিন্তু আয়সার সাথে তেমন কোনো কথা বলল না। মাহমুদা চৌধুরী ফাইজার দিকে তাকিয়ে বলেই ফেললেন, তুই আয়সার সাথে কথা বলছিস না কেন? ফাইজা বলল, আমার ইচ্ছে করছে না তাই আমি বলছি না। এই শুনে আয়সা ভারী একটা শ্বাস ছাড়লো। মাহমুদা চৌধুরী ধমকের সুরে ফাইজাকে বললেন, তোর বোন হয়? ফাইজা রেগে উঠে দাঁড়িয়ে বলল, কিসের বোন হয়? ও আমার কোনো মান রেখেছে? ও কিভাবে পারলো শানকে বিয়ে করতে? ও কি পারতো না আদনানকে বিয়ে করতে? এই কথা এত জোরেই বলেছিল যে ঈশান সদর দরজার সামনে দাঁড়িয়ে থেকে শুনতে পেয়েছে। কথাটা শোনার পরে ঈশানের শরীরে আগুন চলে উঠল। রাগে হিড়হিড় করতে করতে এগিয়ে এসে ফাইজাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় মারল। ঈশান গর্জে উঠে ফাইজাকে বলল, কি বললি আবার বল? তুই আয়সাকে বকার সাহস পেলি কই থেকে? ফাইজা গালে হাত দিয়ে বলল, ভাইয়া এতে সাহস টানছো কেন? আমি আমার বোনকে বকেছি আর এই সামান্য বকার জন্য তুমি আমাকে মারলে? ঈশান রাগের সুরে বলল, হ্যাঁ মেরেছি। আর তোর কাছে এটা সামান্য মনে হয়? আর কি বললি বোন হয়ও তোর? একটু আগেই তো ছোট আম্মুকে বলে আয়সা কিসের বোন হয়, আর এখন বোন হয়ে গেল? ফাইজা ঈশানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বোন হয়ে গেল। আর ওকে আমি মারবো, বকবো, যা ইচ্ছে তাই করব। বলার সাথে সাথে ঈশান ফাইজার গালে পরপর 3টে থাপ্পড় মারল। মাহমুদা চৌধুরী এগিয়ে এসে ফাইজাকে ঈশানের সামনে থেকে সরিয়ে নিজের কাছে নিলেন। ঈশান ফাইজার দিকে তাকিয়ে গর্জিয়ে উঠে বলল, ওকে মারবি, বকবি, যা ইচ্ছে তাই করবি, তাই না? কোন সাহসে বলিস তুই এই কথাগুলো? ফাইজা ঈশানের কথায় কাঁদতে লাগলো। ঈশান আয়সার হাত ধরে ফাইজার সামনে এনে জোর গলায় বলল, এত সহজ না ওকে কিছু বলা। ও আমার বউ, ওকে কিছু বলার আগে আমার সাথে কথা বলতে হবে। ওকে কিছু করার আগে আমার সামনে দাঁড়াতে হবে। মাহমুদা চৌধুরী ঈশানের কাঁধে হাত রেখে বলে উঠলেন, থাক বাবা, আর কিছু বলিস না, ও বোঝেনি। ঈশান মাহমুদা চৌধুরীর দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি বোঝেনি ও? ওর যে আমি নিজের ভাই হই ও কোনো রেসপেক্ট রেখেছে আমার দিকে? আর দেবরের দিকে কি টান দেখাচ্ছে? মাহমুদা চৌধুরী বললেন, আমি ওকে বোঝাচ্ছি। ঈশান আয়সার হাত ধরে টেনে সিঁড়ির কাছে যেতে যেতে বলল, ভালো করে বোঝাও তোমার মেয়েকে। আয়সা আমার বউ, এখন আমার অনুমতি ছাড়া ওর বা ওর বাপেরও সাহস নেই আয়সাকে কিছু বলার। আর এই কথাটা তোমার বড় মেয়েকে বোঝাও। আয়সা আমার মানে আমার, ও এখন কারো হবে না, এটা তোমার মেয়েকে ভালো করে বোঝাও। এই বলে ঈশান আয়সাকে নিয়ে উপরে চলে গেল। মাহমুদা চৌধুরী ফাইজাকে সোফায় বসিয়ে বললেন, তুই কখন কি বলিস একটু ভেবে বলবি তো? তুই জানিস না ঈশান আয়সাকে বিয়ে করেছে? এখন কি হিসেবে তুই আদনানের কথা তুলিস? ফাইজা কেঁদে কেঁদে বলল, মা ভাইয়া তাই আমাকে মারলো, কোনোদিন গায়ে হাত দেয়নি, আর ভাইয়া ওই সামান্য কথার জন্যে আমাকে মারলো। মাহমুদা চৌধুরী বললেন, তুই কথাটা সামান্য মনে করলেও ওর কাছে সামান্য নয়। শান কত শত চেষ্টা করে আয়সাকে পেয়েছে, আর তোর মনে হয় আয়সাকে কিছু বললে শান ছেড়ে দিবে? ফাইজা চোখের পানি মুছে বলল, শান আয়সাকে এতটাই ভালোবাসে? ওকে অনেক ভালোবাসে। শান শুরু থেকেই আয়সাকে সাদত আর আদনানের থেকে দূরে দূরে রেখেছে, আর বিয়ের পরও তো সাদত আর আদনান দুজনেই শানের পিছনে উঠে পড়ে লেগেছে। শান আয়সার জন্য দুজনের সাথে লড়াই করছে,
আর এরপরেও যদি শান নিজের বাড়ির লোক বলতে তোর মুখ থেকে আদনানের নাম শুনে তাহলে ওর মনের অবস্থা কি হবে ভাবতে পেরেছিস? তোকে যে থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে এই অনেক। মাহমুদা চৌধুরী ফাইজাকে বোঝালেন এরপরে যেন এমন কথা না বলে। ঈশান আইজাকে নিয়ে রুমে আসার পরে দুজনেই চুপচাপ বিছানায় বসে আছে। আইজা ঈশানের কাঁধে মাথা রেখে বলল, তুমি আমার জন্য কত কিছু করো। আমাকে কেউ কিছু বললে তুমি তাকে ইচ্ছে মতো বকো। কেউ আমার ক্ষতি করতে চাইলে তুমি নিজের জীবনের মায়া না করে ঝাঁপিয়ে পড়ো। আমি সত্যিই ভাগ্যবতী, কারণ তোমার মতো স্বামী পেয়েছি। ঈশান লম্বা শ্বাস ফেলে বলল, আমি আমার মায়ের পরে তোর মাঝেই আমি নিজের ভালো থাকার শান্তি পাই। তোকে সেই ছোটবেলা থেকে কতভাবে সেভ করে রেখেছি, এখনও রাখছি, এবং যতদিন বেঁচে থাকবো ততদিনে রেখে যাব, জোর করে হলেও রেখে যাব। তুই থাকতে না চাইলেও রেখে যাব, প্রয়োজন পড়লে হাত পা ভেঙে রাখবো। আইজা ঈশানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমায় যেভাবে সবার থেকে আগলে আগলে রেখেছো ঠিক এভাবেই সারা জীবন আগলে রেখো। ঈশান আইজার চোখের পানি মুছে দিয়ে নরম সুরে শুধালো, এভাবেই আগলে রাখবো। কেউ তোকে কিচ্ছু বলতে পারবে না, আর কাঁদবি না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। আইজা ঈশানকে জড়িয়ে ধরে বসে রইল। সন্ধ্যার দিকে আদনান রেডি হয়ে রুম থেকে বের হলো। এখন যাবে সাদতের বাড়িতে। আদনান সিঁড়ি দিয়ে নামছে। আসাদ মির্জা ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারলেন সে কোথাও যাচ্ছে। আদনান সিঁড়ি থেকে নেমে আসাদ মির্জার সামনে দিয়ে যাওয়ার সময় আসাদ মির্জা গম্ভীর কণ্ঠে ডেকে বললেন, আদনান কোথাও যাচ্ছ? আদনান থেমে তার বাবার দিকে ঘুরে বলল, হ্যাঁ, একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আসাদ মির্জা বললেন, কোন বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ? নিশ্চয়ই তোমার নতুন বন্ধু সাদতের সাথে। আদনান তার বাবার মুখে সাদতের নাম শুনে চমকে উঠল। মনে মনে ভাবলো তার বাবা তো জানতো সাদতের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। সাদতের সাথে যে সে এখন থাকে তার বাবা তো এটা জানার কথা না, তাহলে জানলো কি করে? আসাদ মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, ভাবছো আমি সাদতের কথা জানলাম কি করে? আদনান তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কি সব বলছো? আমার বন্ধু সাদত হবে কেন, আর তুমি সাদতের কথা আমাকেই বা বলছো কেন? আসাদ মির্জা তপ্তশ্বাস ফেলে বলে উঠলেন, আমি শুধু শুধু তোমাকে সাদতের কথা বলছি না। আদনান একটা কথা মাথায় রেখো, আমি তোমার বাবা হই। তুমি কখন কি করছো না করছো সব খবর আমার কাছে আসছে। তুমি যে সাদতের সাথে মিলে শান আর আইজার পিছনে লেগেছো এটা আমার কানে এসেছে। আদনান তার বাবার কথা শুনে শুকনো ঢোক গিলে বলল, বাবা তুমি কি বলছো? আমি কেন সাদতের সাথে মিলে শান আর আইজার পিছনে পড়ে থাকবো? আসাদ মির্জা ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখ তো তা বলছে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি ভয় পাচ্ছ, আর তুমি তো সাদতের সাথে মিলে শান আর আইজার পিছনে পড়ে নেই, তাহলে ভয় পাচ্ছ কেন? আদনান মনে মনে বলল, কে যে এই খবরটা বাবার কাছে দিয়েছে নিশ্চয়ই শান দিয়েছে, না হয় বাবাকে এইরকম কথা কে বলবে? আদনান তার বাবার দিকে তাকিয়ে জোর গলায় বলল, বাবা আমি ভয় পাচ্ছি না। আর তোমাকে এই কথাগুলো কে বলল? কার এত বড় সাহস এমন মিথ্যা বলার? তুমি শুধু একবার তার নাম বলো, এরপরে আমি ওকে দেখে নিচ্ছি। আসাদ মির্জা ধমকে উঠে বললেন, চুপ করো বেয়াদব, দোষ করবে আর বলতে গেলেই তাকে দেখে নিব তাই না? আমাকে কি মনে করেছো? কেউ আমাকে মিথ্যে বললে আমি তোমাকে কথাগুলো এখন বলতাম? আমি যাচাই করে দেখেছি যে আমাকে খবরটা দিয়েছে সে মিথ্যে বলেনি। আদনান চুয়ালি শক্ত করে বলে উঠল, বাবা কে বলেছে? আসাদ মির্জা শানের নামটা লুকিয়ে বলে উঠলেন, তোমার খালা বলেছে। তুমি আর সাদত মিলে তোমার খালার বাড়িতে গিয়েছিলে, সেখানে এক কবিরাজকে বলেছিলে শান আর আইজাকে আলাদা করার জন্যে। কেন? ওরা তো ভালোই আছে, ওদের কেন ক্ষতি করতে চাইছো? আর তোমাদের দুজনের মাথায় এইটা ঢুকছে না যে আইজার বিয়ে হয়ে গিয়েছে? আইজার বিয়ে হয়ে গিয়েছে শুনে আদনানের মেজাজ খারাপ হয়ে উঠল। কোনো রকম তার বাবার সামনে দাঁড়িয়ে রইল। আসাদ মির্জা কাট গলায় বলে উঠলেন, আদনান আমি তোমাকে সাবধান করছি, আমি দ্বিতীয়ত এই বিষয় নিয়ে কোনো কথা শুনলে তোমার মতো ছেলেকে ঘর বন্দি করে রাখবো। আদনান রাগে চোখ বন্ধ করে বলল, বাবা তুমি অন্যের কথা শুনে আমাকে কেন ঘরবন্দি করে রাখবে? আসাদ মির্জা ছেলের থেকে অন্যদিকে ঘুরে বললেন, তুমি মনে হয় শোনোনি, আমি সাবধান করেছি। এরপরে যদি শুনি তাহলে প্রয়োজন পড়লে ঘর বন্দি করেই রাখবো। আদনান তপ্তশ্বাস ফেলে বলল, ঠিক আছে আমি আসছি। আসাদ মির্জা বললেন, একা যাবে না, সাথে ড্রাইভারকে নিয়ে যাও। আদনান যাওয়ার আগে পেছন ফিরে বলল, ড্রাইভার নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, আমি এমন কোনো কাজ করব না। এই বলে আদনান গটগট করে চলে গেল। আসাদ মির্জা সোফায় বসে বিড়বিড় করে বললেন, ছেলেটা ওই মেয়েটাকে ভালোবেসে নষ্ট হয়ে যাচ্ছে। এই ছেলেকে নিয়ে এখন কি করব? আগে তো এমন বদমেজাজি ছিল না, আমার কথা শুনতো, আর এখন প্রতিশোধ নেওয়ার নেশায় নিজের জীবনটাকে নষ্টের পথে নিচ্ছে। আমাকে যে করেই হোক আদনানকে বোঝাতে হবে, রাতে বাড়িতে ফিরুক, ওকে বোঝাবো। আইজা ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজও চুলে বেনুনি করছে। ঈশান শুয়ে শুয়ে আইজাকে দেখছে। আইজা বেনুনি করতে করতে ঈশানকে বলল, এখন থেকে কিন্তু ভালোই শীত পড়তে শুরু করেছে তাই না? ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, আইজা পেছন ঘুরে মুখে হাসি নিয়ে বলে উঠল,
তাহলে চলো না কোথাও ট্যুর দিয়ে আসি। না মানে বলছিলাম হানিমুনে গেলে কেমন হবে। ঈশান ভ্রু উঠিয়ে বলল ঠিক আছে চল, কোথায় যাবি? বিয়ের পরে এইটা আমাদের প্রথম ট্যুর হবে, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই আমি খুশি। ঈশান হেসে বলল ঠিক আছে নিয়ে যাব, মা বাবা আর চাচ্চু বাড়িতে আসুক, তারপরেই আমরা হানিমুনে চলে যাব। আয়শা ঈশানের কথা শুনে খুশি হলো। এরপরে লাইট নিভিয়ে ঈশানের পাশে এসে শুয়ে পড়ল। ঈশান আয়শাকে নিজের বক্ষে জড়িয়ে ফিসফিস করে বলল বউ, এই বউ একটা চুমু খাই, বিশ্বাস কর একটাই খাবো, খেতে দিবি? আয়শা মিটমিট করে হেসে বলল ইস ছাড়ো তো। ঈশান আয়শার কানের লতিতে হালকা কামড় দিয়ে বলল এখন হাজার বললেও আমি ছাড়বো না। বিয়ে করা বউ হোস আমার, বুঝেছিস? তোকে ধরবো, চুমু খাবো, আরো কত কিছু করব। আয়শা হেসে বলল বুঝেছি। ঈশান আয়শার ঠোঁটে চুমু খেয়ে আবারও কানে ফিসফিস করে বলে উঠল আচ্ছা বউ, তো ছোট ছোট বাচ্চা কেমন লাগে?